আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার একটি ভার্চুয়াল বক্তব্য বেশ ঘুরে বেড়াচ্ছে নির্বাচন প্রসঙ্গে। তিনি বলছেন ইউনূসকে পদত্যাগ করতে হবে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার করে নির্বাচন দিতে হবে। যদিও আমি এখনো প্রধানমন্ত্রী, তবুও আমি বলবো জনগণ নির্বাচন চায়। এই হচ্ছে তার বক্তব্য। তিনি বেশ দৃঢ় কণ্ঠে এটি বলছেন। তিনি যদি দাবি যেটি করছেন তিনি প্রধানমন্ত্রী, তাহলে তিনি কার কাছে দাবি করছেন যে ইউনূসকে পদত্যাগ করতে হবে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার করে নির্বাচন করতে হবে? তার দৃষ্টিতে তিনি তো প্রধানমন্ত্রী আছেন এখন, কারণ তিনি তো পদত্যাগ করেন নাই এবং তিনি ঠিক স্বাভাবিকভাবেও ক্ষমতা ছেড়ে বাংলাদেশের বাইরে দিল্লিতে আছেন সেটা স্বাভাবিক নয়। সুতরাং তার জায়গা থেকে তিনি প্রধানমন্ত্রী বলেছেন, এটা আমি রিফিউট করতে যাব না। তিনি তার দৃষ্টিতে পদত্যাগ তিনি প্রধানমন্ত্রী আছেন, তাহলে ইউনূসকে পদত্যাগ করতে হবে কেন? তাহলে তো পদত্যাগের প্রশ্ন আসে। না না শিওর, আমি ওই পরের লাইনটা বলতে পারি না। বলছে যে বাট অন গ্রাউন্ড বাংলাদেশের বাস্তবতা ভিন্ন, অথবা সমস্ত বিশ্বের কাছে বাস্তবতা ভিন্ন। এখন আমি আসলে যে জায়গাটা আছি সেই জায়গা থেকে ওনাকে এটা বোঝানোর মতো শক্তি হয়তো বা রাখি না, কারণ স্বয়ং যে ভারতে আমার দলের বেশিরভাগ শীর্ষ নেতারা আশ্রয় নিয়েছেন, স্বয়ং বঙ্গবন্ধু কন্যা আশ্রয় নিয়েছেন, সেই ভারত সরকারই তাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করছেন। এখন তার নিজের ব্যাখ্যার জায়গা থেকে উনি হয়তোবা ঠিক আছেন, কিন্তু বৈশ্বিক বাস্তবতায় হয়তোবা এটা আরেকটা অর্থ বহন করে। অনেকটা গায়ে মানে না আপনি মোড়ল, এরকম হয়ে যাচ্ছে বিষয়টা। আপনিও বলছেন সাবেক কথা, দেশের প্রেক্ষাপট। আমাকে এভাবে জিজ্ঞেস করে তার এটার উত্তর আমি দিতে পারবো না। শুধু এতটুকু বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে, যুক্তরাজ্য থেকে শুরু করে, ভারত থেকে শুরু করে, যারা আসলে বৈশ্বিক রাজনীতিতে বাংলাদেশের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা ভূমিকা রাখে বলে আমরা বিশ্বাস করি, তারা সকলেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের জায়গাটাকে ছোট করতে চান না। তিনি বঙ্গবন্ধু কন্যা, তিনি বাংলাদেশের সর্ববৃহৎ দলের সভাপতি, কিন্তু তারা তাকে সাবেক প্রধানমন্ত্রী বলছেন। এখন যাই হোক, স্পষ্ট আপনি আর এই বিষয়ে খুব বেশি বলতে চান না। একটু আসি অগস্ট মাসে আমরা কথা বলছি, কেবলই 21 আগস্ট পার হলো, 15 আগস্ট গেল। একটা বিষয় আসলে, আগস্ট মাস কি আসলে আওয়ামী লীগের সাথে কোনো শত্রুতা আছে? 15 আগস্ট, 21 আগস্ট, 5 আগস্ট। একটু আমি কি শোকাবো আগস্টের কথাটা বলার আগে একটু নির্বাচনে একটা কথা বলতে পারি, খুব জরুরি একটা ব্যাপার। দেখেন, প্রথম কথা হচ্ছে যে আজকে তো বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি বাংলাদেশে করতে দেওয়া হচ্ছে না, বাই সেইং যে বাংলাদেশ আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট পার্টি। হ্যাঁ, কিন্তু রিয়েলিটি ইজ অ্যাজ সাচ যে বাংলাদেশ আওয়ামী লীগের যেই কর্মসূচি বা বাংলাদেশ আওয়ামী লীগের যে আদর্শ, বাংলাদেশ আওয়ামী লীগের যে মুখবন্ধ বা তার যেই লক্ষ্য, সেখানে কিন্তু ফ্যাসিজমের বা অন্যায়ের কিছু খুঁজে পাওয়ার কোনো সুযোগ নাই। এবং আমি বহুবার আপনার অনুষ্ঠানে এসে বলেছি যে বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ কোটি নেতা কর্মী, তাদেরকে আসলে আপনি কোন রকম অন্যায় বা দুর্নীতি বা কোনো পাপের সাথে সংযোগ দেখাতে পারবেন না, বিকজ তারা ত্যাগী ছিল, ত্যাগী আছে, তারা বাংলাদেশটাকে ভালোবাসে, তারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে। এটা যদি এখন অন্যায় হয়ে থাকে তাহলে অন্য কথা, কিন্তু এছাড়া অন্য কোনো অন্যায় তাদেরকে খুঁজে পাবেন না। এখন ধরেন 15 বছর আওয়ামী লীগ সমর্থিত একটি সরকার ছিল, সেই সরকার ভুল ত্রুটি অন্যায় করতে পারে, সেটা বিচার্য বিষয়, সেটা বিচার করা যেতে পারে। এখন আমার জায়গাটা খুব পরিষ্কার, একটা নির্মোহ জায়গা থেকে এভাবে বলতে চাই যে আওয়ামী লীগ যদি সত্যি ফ্যাসিস্ট দল হয়ে থাকে আর সে যদি শাস্তির যোগ্য হয়ে থাকে, তাহলে তার জন্য সবচেয়ে বড় শাস্তি হবে জনগণের মতামত। অর্থাৎ আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং বাংলাদেশের মানুষ যদি সত্যি তারা ফ্যাসিস্ট মনে করে আর তাকে যদি ভোট না দেয়, তাহলে প্রমাণিত হয়ে যাবে যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট। এখন আপনি আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দল যে বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে, তারা নির্বাচন করতেই দিবেন না, অথচ নির্বাচনটা না করতে দিয়ে, জনগণের রায় না নিতে দিয়ে, আমরা আদৌ তাদের চোখে অন্যায়কারী কি অন্যায়কারী না সেই জায়গাটা তৈরি না হতে দিয়ে ফ্যাসিস্ট বলছেন। আমার মনে হয় সেই জায়গাটার পরিত্রাণ করতে গেলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে কথাটা বলেছেন, হ্যাঁ, সেটাকে অবশ্যই মূল্যায়ন করা প্রয়োজন। নির্বাচনে আমাদের যেতে হবে, তবে এটাও মনে রাখতে হবে যে নির্বাচনে যাওয়ার জন্য গেলে তো হবে না, নির্বাচনটা হতে হবে যেটা এত বছর ধরে অনেক দলই বলেছে, এখন আজকে আমরাও বলছি, কারণ আমাদের ভুল ত্রুটি ছিল যে লেভেল প্লেইং ফিল্ড ছাড়া আসলে নির্বাচনে যেও আসলে খুব একটা লাভ নাই। ওই যে আপনাকে বললাম যে ভোটের মাধ্যমেই আমার সাজা হবে অথবা আমি পুরস্কৃত হব,
যদি মানুষ মনে করে আমি ফ্যাসিস্ট, তারা আমাকে পরিত্যাগ করবে, প্রত্যাখ্যান করবে। আর তারা যদি মনে করে যে না, বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটা দলকে বাংলাদেশের মানুষের পাশের প্রয়োজন আছে, বাংলাদেশের রাজনীতির প্রয়োজন আছে, তাহলে তারা আমাকে ভোট দিয়ে পুরস্কৃত করবে না। এই তো ঘটনা। এখন লেভেল প্লেইং ফিল্ড যদি আবার না থাকে, আমি শুধু নির্বাচনে যাওয়ার জন্য যদি চলে যাই, তাহলে যেটা হবে যে ইলেকশন মেকানিজমের মাধ্যমে আপনাকে সাজা দিয়ে দিবে, অর্থাৎ প্রত্যাখ্যান করিয়ে দিবে। সুতরাং ডক্টর ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, না ডক্টর এক্স আগামী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, না ডক্টর ওয়াই প্রধান, তার থেকেও বড় কথা আওয়ামী লীগ যে নির্বাচন করতে যাবে, সেই নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা আওয়ামী লীগকে ভোট দিতে পারবে কি না, এই জায়গাটাকে নিশ্চিত না করে আমি মনে করি খুব বেশি এগোনোর চিন্তা করার সুযোগ নেই। খুব বেশি না, এগুলো কিছুটাও কি এগোনো যাবে না? মানে এতদিন তো তাহলে সেই হিসেবে অবশ্যই এটা তো বিরাট বড় একটা লিপ। আজকে যে এই বক্তব্যটা আপনি সামনে নিয়ে আসেন, উনি যেটা বললো যে আমরা নির্বাচন করতে চাই, সেটা যে সরকারের অধীনে, এটাই তো অনেক বড় একটা অগ্রগতির জায়গা। তার মানে উনি একদম সুনির্দিষ্টভাবে বলেছেন না, উনি কোন সরকার সেটা বলতে পারেন, বলছেন ডক্টর ইউনূসের অধীনে করবেন না, সেটা ঠিক আছে, উনি বলেছেন। এটা অনেক বড় অগ্রগতি এই জায়গা থেকে যে আওয়ামী লীগের ভিতরে, উনি তো আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের কোনো নেতৃত্ব নাই, এটা বাস্তবতা। আওয়ামী লীগ বিরাট বড় দল, কিন্তু আওয়ামী লীগের কোনো নেতা, উনি একমাত্র নেতা। সেই জায়গা থেকে উনি অনুধাবন করছেন যে নির্বাচনটা হওয়া প্রয়োজন, মানে নির্বাচনটা জনগণ চায়, এটা অনেক বড় অগ্রগতি। জি, নির্বাচন জনগণ চায়, তা তো বটেই, সেটি এতদিন ধরেই চেয়ে আসছে, সেটি সেটা হয়তো আমরা খুব একটা তখনো অনুভব করতে পারি। আপনারাও নির্বাচনে যেতে চান, তাহলে আপনার বক্তব্য হচ্ছে যে নির্বাচন করতে যে একটা বাধা ও মানে আওয়ামী লীগের সামনে, সেটি থাকা উচিত না। আমি তো কখনোই মনে করি না নির্বাচনের জন্য সামনে বাধা থাকা উচিত, কারণ বঙ্গবন্ধুর এই দল তো কোনোদিনই নির্বাচন থেকে দূরে থাকে না, সবসময় নির্বাচন করছে। কিন্তু একটা বিষয়, যারা ধরেন এখন অনেকে কথা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূলধারার গণমাধ্যমে কথা বলছেন, অনেকের কথাই দেখা যায় যে আওয়ামী লীগের অনেক বক্তব্যই একদম আওয়ামী লীগের পক্ষে চলে যায়, বা আওয়ামী লীগের রাজনীতির পক্ষে, আওয়ামী লীগ নির্বাচন করতে পারুক সেরকম সেই পক্ষে কথা চলে যাচ্ছে বা বলছেন। সেক্ষেত্রে তারা বলছেন যে এই নেতৃত্বেও থাকা উচিত না, নেতৃত্বে পরিবর্তনের কথা। আওয়ামী লীগ কি কোন পর্যায়ে নেতৃত্বে পরিবর্তন তো করেছে বলে জানি না, মানে ধরুন সভাপতিও আছেন শেখ হাসিনা, সাধারণ সম্পাদক, তারপরে প্রেসিডিয়াম সদস্য, আরো নিচের দিকে সাংগঠনিক সম্পাদক, যেভাবেই যায়, মানে একই নেতৃত্ব তো চলে আসছে। কোথাও কি কোনো পরিবর্তন এই অভ্যুত্থানের পরে এসেছে দলে? আচ্ছা, আমি আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের যারা আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল তাদের বাস্তবতাটা একটু বলি। প্রথম কথা হচ্ছে, আওয়ামী লীগের ঐক্য যদি ধরে রাখতে হয়, তাহলে বঙ্গবন্ধুর রক্তের কোন বিকল্প কিন্তু নাই। দ্যাটস ভেরি ক্লিয়ার, পয়েন্ট ব্ল্যাঙ্ক। আওয়ামী লীগের ঐক্য যদি ধরে রাখতে হয়, তাহলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি। এটা নিয়ে কোনো বিতর্ক করার কোনো প্রয়োজনও নাই, কোনো সুযোগও নাই, এবং এটা বাস্তবতার সাথে চলেও না। আপনি আগামীকালকে বঙ্গবন্ধু কন্যাকে সরিয়ে দেন, কথা বলছি, আওয়ামী লীগ ভেঙে চুরে 100 ভাগ হবে, এখানে ঐক্য থাকবে না, এটাই বাস্তবতা। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালের 15 অগস্ট মাস ওনাকে হত্যা করার পরেও আওয়ামী লীগের বিরাট বড় একটা অংশ তো একসাথেই ছিল। হ্যাঁ, মালিক উকিল সাহেব, আপনার আব্দুর রাজ্জাক সাহেব, বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পরিস্থিতিতে আওয়ামী লীগের ভেঙে যাওয়ার বা কিছুদিনের জন্য একটু ছোট হয়ে যাওয়ার কিছু উপক্রম হয়েছিল, তারপরেও বৃহৎ অংশ কিন্তু একসাথে ছিল। কারণ হচ্ছে যে তখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরও জাতীয় 4 নেতার মতো ব্যক্তিত্বরা ছিলেন, তাদেরকে হত্যা করার পরও কিছু মানুষ ছিলেন যাদেরকে আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগের কর্মীরা সত্যি নেতা হিসেবে মানতেন। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ছাড়া আর কোন নেতা আওয়ামী লীগের নাই। বাকি যারা আছেন তারা, তাদেরকে কোন টার্মে আসলে প্রকাশ করা যায় আমি জানি না, তাদেরকে নেতা বলবেন না কি বলবেন, আই হ্যাভ নো আইডিয়া। সুতরাং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে রেখে সেকেন্ড, থার্ড, ফোর্থ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এমনকি পঞ্চম ধাপ পর্যন্ত যদি নেতৃত্বে আপনি গতিশীলতা না আনেন এবং প্রাসঙ্গিক পরিবর্তন না আনেন, তাছাড়া আবার নির্বাচনের রাজনীতিতে আপনি খুব ভালো করবেন সেটা মনে করার কোনো কারণ নাই। আর ইদানিং ধরেন টেলিগ্রাম এবং বিভিন্ন যে গ্রুপগুলো হয়েছে, সেগুলোতে একটা
যথারীতি আগের মতোই তৈলমর্দনের সংস্কৃতি বিরাজমান, এবং সেখানে সবাই বলছে নেত্রী আপনি এখন জনপ্রিয়তার তুঙ্গে আছেন, আজকে নির্বাচন হলে কালকে 200 আসন পাবেন। সুতরাং সেখানে বাস্তবতা যে লিটমাস টেস্ট সেটাও একটু করার ব্যাপার আছে, যে আসলে কি নির্বাচন হলে আমরা 200 আসন পাবো কিনা, বা 200 আসন পাওয়াটা কেন হচ্ছে চলছে কারণ অনেকে মনে করছে যে কোনো একটা গায়েবী কারণে হয়তো বা জননেত্রী শেখ হাসিনা এককভাবে আওয়ামী লীগকে আবার আগের জায়গায় নিয়ে আসতে পারবেন। যদি আগের জায়গায় চলে আসা যায় তাহলে আবার নমিনেশনটা পাওয়ার একটা ব্যাপার থাকবে। টেলিগ্রাম গ্রুপে আরেকটা খবর দেখলাম, ভারতীয় গণমাধ্যম নিউজ 18 আসছে যে সেখানেও একটা চাঁদাবাজি হচ্ছে এবং অভিযোগের আঙুল হচ্ছে ওবায়দুল কাদেরের দিকে, যে শেখ হাসিনা যেসব ভার্চুয়াল মিটিং এ উপস্থিত আছেন সেখানে কথা বলবার সুযোগ দেওয়া হবে, এর প্রেক্ষিতে টাকা, একটা মোটা অঙ্কের টাকা নেওয়া হচ্ছে। আসলে কি এর সত্যতা আছে? জি জি, এটা তো যে সিন্ডিকেট বলতে কি বোঝায়, যে উনি ওনাকে যখন থেকে দলের সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু কন্যা বানিয়েছেন, তিনি তো বানিয়েছেন সরল বিশ্বাসে দলকে সংগঠিত করার জন্য। আর উনি যেটা করেছেন যে উনি তো ইয়েসম্যান কমিটি বানিয়েছেন সমস্ত দেশে, এটাই বাস্তবতা। আমার কথায় যারা দ্বিমত করবেন তারা তার ওই সিন্ডিকেটের অংশ, আর যারা আমার সাথে একমত হবেন তারা ওই সিন্ডিকেটের অংশ না। এবং উনি যেটা করেছেন যে ছলে বলে কৌশলে প্রথম দিকে ছিল, পরে একদম প্রকাশ্যেই তিনি সমস্ত দেশে যেভাবে কমিটিগুলো করিয়েছেন, এটা আসলে বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহাসিক ভাবে কখনো এইভাবে কমিটি করান না। পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, টেলিফোন করে, আপনার ছোট চিটকুট লিখে দিয়ে, হ্যাঁ অনেক সময় বলেছে যে নেত্রী আদেশ দিয়েছেন অমুককে সভাপতি করার জন্য, অমুককে সেক্রেটারি করার জন্য, অথচ নেত্রী কিছুই বলেন নাই। এভাবে করেও তিনি কমিটি করিয়েছেন। এগুলো আমি আপনার অনুষ্ঠানে আগেও বলেছি, এগুলো নতুন করে বলার কিছু নাই। সেই জায়গা থেকে এখন যারা টেলিগ্রামে বা এইসব গ্রুপে নেত্রীর সামনে আসেন, ওনাদের চিরায়ত চেষ্টাই থাকে এটা দেখানোর জন্য যে আগের যেই অপকর্মগুলো ছিল ওগুলো ঠিকই ছিল। সেই জায়গা থেকে টাকা পয়সার লেনদেন হচ্ছে, যারা কথা বলতে চান লেনদেন হয়। এখন টাকাটা কিভাবে একদম উপর পর্যন্ত যায় আমি তার এক্স্যাক্টলি জানি না, কিন্তু টাকা পয়সার লেনদেন হয় সেটা আমি জানি, আমার নিজের জেলা দিয়ে আমি বলতে পারি। জি, অনেক ধন্যবাদ, স্পষ্ট হলাম জায়গাটা। এবার একটু আসি যেটি আসলে যেতে চাচ্ছিলাম, যে আমরা 21শে আগস্টে ঠিক পরপর কথা বলছি। আমি একটা প্রশ্ন করছিলাম যে আসলে কি আগস্টের কোনো শত্রুতা আছে আওয়ামী লীগের সাথে? এটি আসলে আমার মূল প্রশ্ন হচ্ছে। 21শে আগস্ট সম্পর্কে একটু করবো, তারপর 15 আগস্টের দিকেও যাবো। 21শে আগস্টের ঘটনা, বোমা হামলার ঘটনা, গ্রেনেড হামলার ঘটনা সম্পর্কে আমি দেখছিলাম আওয়ামী লীগের পেজে, সেখানে সজীব অজের জয় মোহাম্মদ এ আরাফাতের একটি ভিডিও বক্তব্য শেয়ার করেছেন, যেখানে মোহাম্মদ এ আরাফাত বলছেন যে তারেক রহমানের বক্তব্যের রেফারেন্স দিয়ে বলছেন, 21শে আগস্ট সম্পর্কে তারেক রহমান বলছেন যে মুক্তাঙ্গন থেকে হঠাৎ করে কাউকে না জানিয়ে এটি বঙ্গবন্ধু এভিনিউতে শিফট করা হয়েছিল সেই দিনের সেই সভাটি, যেটিকে তিনি একটা ডাহা মিথ্যা এবং বিভ্রান্তিকর হিসেবে বলছেন। মোহাম্মদ আরাফাত তারেক রহমানের এই দাবিকে আসলে ডাহা মিথ্যা বলছেন, এবং তিনি পত্রিকার রেফারেন্স দেখাচ্ছেন যে আগে একদিন দুদিন আগেই পত্রিকার বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছিল যে 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে সভা হবে। আপনি কি, নিশ্চয়ই আপনি দেখেছেন সেটি, আপনি কি একটু মন্তব্য করবেন এই প্রসঙ্গে? কোনো দেখেন, এত দলিল দস্তাবেজ দিয়ে এসব জিনিস বলা লাগে না। প্রথম কথা হচ্ছে, যারা বাংলাদেশের সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থা কিভাবে চলে সম্বন্ধে একটু হলে নিবিড় ধারণা রাখেন, তারা জানবেন যে বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটা সরকার থেকেই দেওয়া হয়। এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 2001 থেকে 2006 সালের যে সময়টা বিরোধী দলীয় নেত্রী ছিলেন, সেই সময় তিনি একেবারে সার্বক্ষণিক ভাবে তৎকালীন বিএনপি জামাতের যে সরকারের প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, এবং ছায়া প্রধানমন্ত্রী বলবেন নাকি জানি না, তারেক রহমান ছিলেন। সেই জায়গায় কিন্তু সার্বক্ষণিক ভাবে এসবির দুটো গাড়ির দল সার্বক্ষণিক ভাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে চলমান অবস্থায় যেমন নিরাপত্তা দিত, ঠিক একইভাবে তার বাসা, তার যে গৃহ, সে বাড়িতেও কিন্তু নিরাপত্তা দিতেন। এবং আপনি জানবেন যে পোশাকধারী পুলিশও তার বাড়িতে মোতায়েন করা ছিল। এবং বাংলাদেশের 100 বছরের পুলিশি যে ঐতিহ্য, সেটাকে ঘাটলে আপনি দেখবেন যে কোনো সরকারি পদমর্যাদার, অর্থাৎ বিরোধী দলীয় নেত্রী হলো পূর্ণাঙ্গ মন্ত্রীর পদমর্যাদায় আছেন এবং একটা খুব ভাইটাল পোস্ট, সেখানে ছদ্মবেশে এসবির লোকজন সবসময় থাকে। সুতরাং তারেক জিয়া সাহেব যদি দাবি করেন যে জননেত্রী শেখ হাসিনা 21শে আগস্টের যে সভা, তার জায়গা উনি পরিবর্তন করে ফেলছেন,
এবং তিনি জানতেন না, সরকার কেউ জানতেন না, এর থেকে আলোকিল্য হাস্যস্কর কথার কিছু হয় না। এটার জন্য পত্রিকার বিজ্ঞাপন আমার দেখানো লাগে না, এটার জন্য আমার অন্য কোনো কিছু বিশ্লেষণও করা লাগে না। ইট ইজ ভেরি সিম্পল, একদম মানে আপনাকে এলিমেন্টারি লেভেলের জায়গায় যদি আপনি না থাকেন, একটু যদি উপরের জায়গায় থাকেন, তাইলে আপনি বুঝবেন যে জননেত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী থাকার সময় কোথায় যাচ্ছেন, কখন যাচ্ছেন, কি সভা করবেন, কি মিটিং করবেন, কার সাথে দেখা করতে যাচ্ছেন, সবকিছুই এপার থেকে ওপারে চলে যেত। সুতরাং তারেক জিয়া বলতে পারেন যে আমি তো সরকারের ভিতরে সরাসরি ছিলাম না, তাই জানতাম না, কিন্তু সরকার জানতো না, এটা বলার কোনো সুযোগ আছে বলে আর আমি মনে করি না। আর ওই সরকার জানতো আর উনি জানতেন না, সেটাও বলার কোনো সুযোগ আসলে নাই। এখন এই 21শে আগস্ট গ্রেনেড হামলার বিচার কাজে আমরা দেখলাম যে প্রাথমিক মানে বিচারিক আদালতের রায়ে সবাই খালাস হয়ে গেছে, মানে বিচারিক আদালতের রায়টি বাতিল করা হয়েছে। এখন 4 সেপ্টেম্বর এটি আপিলের রায় দেওয়া হবে। কি ধারণা করেন আপনারা যে কি হবে বা কি প্রত্যাশা করেন? খুব ছোট্ট করে যদি। না, আমার কোনো প্রত্যাশার জায়গা নেই। আমার প্রত্যাশা খুব সহজ। বাংলাদেশের মানুষের আজকে যে দুর্ভোগের জায়গাটা, এটা কেন হলো? দেখেন, আমি কয়েকটা কথা আপনাকে বলি এভাবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ যখন মৃত্যুবরণ করলেন, বেগম খালেদা জিয়া কিন্তু গিয়েছিলেন শোক জানাতে। আবার আপনি খেয়াল করবেন, একই সাথে তারেক রহমান সাহেবের যখন বিবাহ হলো, সেই বিবাহের অনুষ্ঠানেও কিন্তু জননেত্রী শেখ হাসিনা গিয়েছেন। ঠিক আছে, একজন সরকারি দল, একজন বিরোধী দল, এই তো একজন প্রধানমন্ত্রী হচ্ছেন, একজন বিরোধী নেত্রী হচ্ছেন, আবার ঘুরে একজন বিরোধী নেত্রী হচ্ছেন, একজন প্রধানমন্ত্রী হচ্ছেন, এই তো। এই 21শে আগস্ট গ্রেনেড হামলার পরে দেখেন তাদের দুইজনের ভিতরে মুখ দেখা দেখি নেই। এবং whether you like it or not, the reality is বাংলাদেশের হচ্ছে পপুলার দুটো মানুষের নাম যদি আপনি বলেন, একজনের নাম শেখ হাসিনা রাজনৈতিকভাবে, আরেকজনের নাম খালেদা জিয়া। যেখানে এই দুইজন মানুষের দেখা সাক্ষাৎ হতো, হয়তোবা আন্তরিকতা ছিল না, হয়তোবা খুব একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা বা আস্থা বা ভালোবাসা হয়তোবা ছিল না, কিন্তু দেখা সাক্ষাৎ হতো এবং ফাংশনাল রিজন হয়তো আলাপচারিত হয়ে যেত, হ্যাঁ, মানে রাজনীতির কারণে বা দেশের প্রয়োজনে। এই জায়গাটা সম্পূর্ণভাবে রহিত হয়ে গেল 21শে আগস্ট 2004 সালের পর থেকে। এখন সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কি রায় দিল বা দিল না, তাতে করে এই যে ব্যবধান তৈরি হয়েছে, সেটা তো আর লাঘব, সেটা তো আর কমে যাবে না, সেটা তো ঠিক হবে না। এবং বাংলাদেশের মানুষকে যে সত্যিকার অর্থে রাজনীতির সুফল পেতে হয় আগামী দিনে, তাহলে এই যে সংঘাত এবং একজন আরেকজনকে হত্যা করার বা ধ্বংস করার যে সংস্কৃতির সূচনা হয়েছিল, এটার যদি একটা গ্রহণযোগ্য স্যাটিসফ্যাক্টরি একটা ফুল স্টপ, মানে বাংলায় যাকে বলে দাড়ি যদি না টানা যায়, তাছাড়া রায়ে তো কিছু যাবে আসবে না। যতদিন না 21শে আগস্ট গ্রেনেড হামলা, আমি যতক্ষণ না মনে না করবো যে আমাকে সম্পূর্ণভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, এবং যতদিন আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা থাকবেন ভাববেন যে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, ততদিন পর্যন্ত আসলে শারমিন এটার আমি খুব ভালো কোনো ভবিষ্যৎ সামনে দেখি না। আবার